যে কাজে নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা সেই কাজ নিয়ে আসে শুধুই হতাশা। খেয়াল করে দেখো, আমরা কিন্তু অনেক পড়াশোনা করছি কিন্তু দিন শেষে আমাদের নিজেদের ফলাফল দেখে আমরা কিন্তু শুধুমাত্রই হতাশ হচ্ছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা গাধার মতো শুধু পড়েই যাচ্ছি, পড়াশোনাটাকে আসলে কোনো পরিকল্পিত উপায়ে নিয়ে আসতে পারছি না। খেয়াল করে দেখো বন্ধুরা, সাফল্য অর্জন করার জন্য শুধুমাত্র পরিশ্রমই যথেষ্ট নয়, আমাদেরকে পরিকল্পিত পরিশ্রম করতে হবে। এবং তোমাদের এই পরিকল্পিত প্রস্তুতি নেওয়ার জন্য বা তোমাদের এই পরিকল্পিত পড়াশোনাটাকে আরও বেশি সহজ করার জন্য আমি তোমাদের উজ্জ্বল ভাইয়া চলে আসছি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক একটা সাজেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকের এই পর্বে বা আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন। এই অধ্যায় ভিত্তিক সাজেশনটা তুমি যদি পুরোটা অনুসরণ করতে পারো তাহলে তুমি দেখবা যে তোমার এই স্বল্প পরিশ্রমেই তোমার প্রস্তুতিটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং তুমি এটা খুব ভালোভাবে অনুধাবন করতে পারবা যে তোমার আসলে কোন কোন অধ্যায়গুলো পড়া দরকার, কতটুকু গুরুত্ব দিয়ে পড়া দরকার। তো আমরা ক্লাসটা শুরু করছি। আমরা যদি ক্লাসের শুরুতেই আসি, দেখো আমাদের এই সাজেশনটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমরা যেই বোর্ড থেকেই পরীক্ষা দিই না কেন সকল বোর্ডের জন্যই প্রযোজ্য, আমরা যারা এসএসসি 2026-এর ব্যাচ রয়েছি আমাদের জন্য। আমি একদম ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের কিন্তু 2026 সাল থেকে, অর্থাৎ তোমরা যেই বছর পরীক্ষা দিবা এই বছর থেকে কিন্তু আমাদের প্রশ্ন পদ্ধতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। অর্থাৎ বিগত বছরগুলোতে হিসাব বিজ্ঞানে কখনোই অঙ্কের বাইরে, ম্যাথের বাইরে কোনো থিওরিটিক্যাল প্রশ্ন আসতো না। এখন থেকে কিন্তু ওই জিনিসটা পরিবর্তন হয়ে গেছে। এখন থেকে কিন্তু হিসাব বিজ্ঞানে গাণিতিক সমস্যার পাশাপাশি আমাদেরকে কিছু জ্ঞানমূলক বা অনুধাবনমূলক সমস্যাও সমাধান করতে হবে, অর্থাৎ আমাদেরকে কিছু থিওরি প্রশ্নেরও কিন্তু উত্তর করতে হবে। তো এই থিওরি প্রশ্নের উত্তরকে আমরা মাথায় রেখে আমরা খুব সুন্দর করে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশনটা সাজিয়েছি। তার আগে আসো আমরা একটু দেখে নেই যে আমাদের 2026 সালের জন্য প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকবে। আমাদের 2026 সালে এসএসসি পরীক্ষায় আমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 10 নাম্বার। এখানে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে 60টি প্রশ্ন থাকবে। এখন একটা অধ্যায় থেকে একটা প্রশ্নও থাকতে পারে, একটা অধ্যায় থেকে একাধিক প্রশ্নও থাকতে পারে। প্রতি অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের পুরো সিলেবাসটা মিলে 60টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই 60টা প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে আসলে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আমাদের প্রতিটা প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে 2 করে, 5 গুণ 2 সমান সমান হচ্ছে 10 নাম্বার। এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এরপরে আমরা চলে আসি আমাদের সৃজনশীল প্রশ্নের 60 নাম্বারে। ভাইয়া, সৃজনশীল প্রশ্নের 60 নাম্বারকে আমি দুইটা ভাগে ভাগ করে দেখাইছি। এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন দুইটা ভাগে ভাগ করা থাকবে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগ এটা সবসময় আমাদের আর্থিক অবস্থার জন্য বরাদ্দ থাকে। তো এই ক বিভাগ থেকে আমাদের আর্থিক বিবরণী, অর্থাৎ আমাদের 10ম অধ্যায় থেকে আসলে এইখানে সকল প্রশ্নগুলো হবে। কিন্তু এইখানেও কিছুটা পরিবর্তন রয়েছে। আমরা এত বছর দেখে আসছি যে আর্থিক বিবরণীর যে অধ্যায়টা, অর্থাৎ 10ম অধ্যায় নামে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসে এবং আমাকে 2টা সৃজনশীল প্রশ্নেরই উত্তর করতে হয়। এই বছর কিন্তু এটা হবে না, আমাদের সৃজনশীল আসবে একটা এবং একটা প্রশ্ন থেকেই আমাদেরকে 20 নাম্বার দেওয়া হবে। প্রশ্নের নাম্বার থাকবে এরকম 8, 2 এবং 10। আমাদেরকে এইখানে 8 নাম্বারের জন্য একটা বিশদ আয় বিবরণী তৈরি করতে হবে, 2 নম্বরে আমাদের একটা মালিকানা সত্ত্ব করতে হবে এবং 10 নম্বরে আমাদের একটা আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। তো এই মোট 20 নাম্বার থাকবে হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর অধ্যায় থেকে। কি কি থাকবে? 8 নাম্বারের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে, 2 নাম্বারের জন্য মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হবে, 10 নাম্বারের জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। তো এই জায়গায় আমাদের 20 নাম্বার, 20 নাম্বার তো 20 নাম্বার, এটা আমাদের জন্য এই বছর অনেক পজিটিভ হয়েছে। যারা আসলে ভালো স্টুডেন্ট রয়েছে, যারা আসলে 10ম অধ্যায়টা ভালো পারো, তোমাদের জন্য কিন্তু এটা অনেক বেশি একটা মানে
ব্লেসিং বলতে পারো আর কি। এরপরে খ বিভাগে আমাদের অন্যান্য যে বাকি অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে আমাদের 7টা সৃজনশীল থাকবে। 7টা থেকে আমাদের অ্যান্সার করতে হবে 4টা, প্রতিটা সৃজনশীলের জন্য 10 নাম্বার, 4 × 10 = 40 = 40। তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে 10, বিশদ আয় বিবরণীতে 20 এবং এইখানে হচ্ছে আমাদের 40। এই সর্বমোট 70 নাম্বার হচ্ছে আমাদের লিখিত অংশে। এরপরে 30 নাম্বার থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য। 30টা প্রশ্ন থাকবে, আমাদেরকে 30টা প্রশ্নেরই উত্তর করতে হবে। এটা গেল আমাদের প্রশ্নের প্যাটার্ন, যে আমাদের এই বছর কোন প্যাটার্নে আসলে প্রশ্নটা হবে। আশা করছি প্রশ্নের প্যাটার্ন নিয়ে তোমাদের বুঝতে তেমন কোনো একটা অসুবিধা থাকবে না। এখন আমরা আসি যে আমরা আসলে অধ্যায়ভিত্তিক সাজেশনটা কিভাবে সাজাবো। ভাইয়া এই যে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা দিচ্ছি, এটা কিন্তু তোমাদেরকেই প্রথম দিচ্ছি এমন কিন্তু না। তোমাদের যারা সিনিয়র ভাইরা রয়েছে, তোমাদের আগের ব্যাচগুলোতে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের জন্য কিন্তু আমরা এরকম অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি। এরকম বহু ভিডিও তোমরা আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেখতে পাবা এবং তুমি এটা মিলিয়ে দেখতে পারো যে আমরা যা বলেছি ওই অধ্যায় থেকে ওই প্রশ্নগুলোই এসেছে। অর্থাৎ টেকনিক ইজি এডুকেশন থেকে একটা সাজেশন দিয়েছে, তার মানে বোর্ড পরীক্ষায় ওইটাই সর্বোচ্চ কমন থাকবে। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে, অনেক প্রশ্নপত্র ঘাটাঘাটি করে আসলে এই একটা স্ট্রাকচারে আসছি, যে এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করতে পারি তাহলে আসলে আমাদের জন্য প্রস্তুতি নেওয়াটা সহজ। আমি আবারও বলছি, আমাদের পরীক্ষায় A+ পাওয়ার জন্য 7টা অধ্যায় আসলে পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। বিশেষ করে পরীক্ষার এই শেষ সময়ে এসে, আমাদের পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি রয়েছে, এই সময় আসলে আমরা সবগুলো চ্যাপ্টার শিখবো এর কোনো একটা আবশ্যকতা আমি দেখি না। আমরা পড়বো, পরিকল্পনা করে পড়বো, এমনভাবে পড়বো যাতে করে অল্প পড়েও আমি অনেক ভালো একটা নাম্বার অর্জন করতে পারি। তো আমি অল্প পড়ে ভালো একটা নাম্বার অর্জন করার জন্য আমাকে আসলে এটা বুঝতে হবে বা এটা জানতে হবে যে আসলে আমাদের কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে। তোমরা বরাবরই জানো যে আমাদের হিসাব বিজ্ঞানের 2য় অধ্যায় লেনদেন এবং 3য় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, এই 2টা অধ্যায় মিলে আল্লাহ তাআলার চাইলে আমাদের 3টা সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে। 3টা সৃজনশীল প্রশ্ন আসবে। তুমি দেখো খ বিভাগে তোমাকে অ্যান্সার করতে হবে 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন ভাইয়া? 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্ন থেকে 3টা প্রশ্নই ইনশাল্লাহ চলে আসবে কি 2 আর 3 নাম্বার অধ্যায় থেকে। 2 আর 3 নাম্বার অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে? 3টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন আসবে। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের 4 অধ্যায়। 4 অধ্যায় থেকে একটা আসবে, 6 অধ্যায় থেকে একটা আসবে, 7 অধ্যায় থেকে একটা আসবে, 9 অধ্যায় থেকে একটা আসবে। এক্ষেত্রে 4 আর 9 দুটো মিলাই রিলেট করে প্রশ্ন আসবে। তো তোমরা যদি কেউ 4 নম্বর অধ্যায় পড়ো, তোমাকে বাধ্যতামূলকভাবে 9 নম্বর অধ্যায়টা পড়তে হবে। অর্থাৎ 4 পড়লে 9 বাদ দেওয়া যাবে না, 9 পড়লে 4 বাদ দেওয়া যাবে না। এই দুইটা ভাই ভাই, এই দুটাকে একসাথে রাখতে হবে। জাবেদা এবং খতিয়ান এই দুটাও মিলে প্রশ্ন হয়, একটা পড়লে আরেকটা পড়তে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ কিন্তু তুমি পাবা না। এরপরে হচ্ছে কি আমাদের 10ম অধ্যায়। 10ম অধ্যায় থেকে তো একটা থাকবে, আমাদের একটাই উত্তর করতে হবে। তো এইখানে আসলে আমাদের চিন্তা করার কিছু নাই। আমরা এইখান থেকে চিন্তা করতে পারি যে আমরা অবশ্যই 2 আর 3 পড়বো। 2 আর 3-এর পাশাপাশি এখান থেকে আমরা আর এক বা একাধিক চ্যাপ্টার সিলেক্ট করে নিলেই কিন্তু আমাদের যে 4টা সৃজনশীল খ বিভাগ থেকে অ্যান্সার করতে হবে, ওই অ্যান্সার করার মতো আমরা কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এই যে তোমরা কোন কোন অধ্যায় পড়বা, কোন কোন অধ্যায় পড়বা না, এটাও আমি তোমাদের জন্য সাজায় দিছি। এটা আসলে তোমাদেরকেই সাজানো উচিত ছিল, বাট আমি এটা সাজায় দেওয়ার চেষ্টা করেছি। এটা তোমাদের প্রত্যাশা অনুযায়ী, অর্থাৎ তুমি আসলে কি প্রত্যাশা করো, তোমার রেজাল্টটা কতটুকু হোক, ওইটার উপর নির্ভর করে আমি একটা অধ্যায় ভিত্তিক একটা সাজেশন তৈরি করার চেষ্টা করেছি। এখানে যারা খুবই উচ্চ প্রত্যাশী যারা রয়েছে, অর্থাৎ যারা 100-তে 100 পেতে চাও, 95+ নাম্বার পেতে চাও, তোমার জন্য পরামর্শ হচ্ছে বইয়ের সবগুলো অধ্যায় তোমাকে পড়তে হবে। তুমি আসলে যেহেতু অনেক বেশি আশা করছো তোমাকে নিয়ে, তো তুমি আসলে কোনো অধ্যায় বাদ দিতে পারবে না, তোমাকে সবগুলো অধ্যায়ই পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে যারা আসলে A+ পাইতে চাও। A+ বলতে যে তোমার ইচ্ছা হচ্ছে ভাইয়া আমি 80+ নাম্বার পাইতে চাই, আমি 80+ নাম্বার পাইলেই খুশি, আমি 80+ নাম্বার পাইলেই খুশি, এর থেকে বেশি নাম্বার আমি আসলে চাই না, আমার দরকার নেই এর থেকে বেশি নাম্বার, আমি 80+ নাম্বার পাইলে আসলে আমি খুশি, আমার আর লাগবে না, এর থেকে বেশি লাগবে না। তো তাদের জন্য আমি বলবো তোমরা আসলে একটু পরিকল্পিতভাবে যদি পড়তে পারো তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা অবশ্যই 2 আর 3 পড়বা, এখান থেকে 4 পড়বা, 9 পড়বা,
10 পড়বা, তাহলে ইনশাল্লাহ তোমাদের A+ পাওয়ার জন্য হয়ে যাবে। এরপর আমি আবার আরেকটা অতিরিক্ত অ্যাড করে দিছি 6 নম্বরটা, এটা আসলে রিস্ক এড়ানোর জন্য, ঠিক আছে? মানে এখানে যে সাজেশনটা দেওয়া আছে একটা করে চ্যাপ্টার বেশি দেওয়া তোমাদেরকে একটা করে চ্যাপ্টার বেশি দেওয়া, যাতে কোনো ধরনের কোনো ঝুঁকি না থাকে। বোঝা গেছে কথাটা? আচ্ছা, কারো যদি প্রত্যাশা থাকে যে না ভাই আমি আসলে A বা B পাইলেই খুশি, আমাকে অনেক বেশি ভালো নাম্বার করতে হবে এমন কোনো আমার অ্যাম্বিশন নাই, আমি অল্প নাম্বার পাইলেও খুশি, সেক্ষেত্রে তুমি হচ্ছে 2 আর 3 পড়ো, 4 পড়ো, 6 পড়ো, 9 পড়ো, তাহলে দেখবা তোমার এই জায়গা থেকে কিন্তু A এবং B একটা ভালো একটা নাম্বার চলে আসবে। এরপরে যাদের প্রত্যাশা শুধুই পাস করা, আমার এটা বলতে খুব লজ্জা লাগলেও কিছু করার নাই, সেটা হচ্ছে আমাদের কমার্সের অনেক ছেলেমেয়েরা আছে যারা আসলে সারা বছর কোনো কিছুই পড়াশোনা করে নাই, তারা পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে এসে তাদের মধ্যে হয়তো বা এই রিয়েলাইজেশনটা আসে যে ভাই আমি একটু ভালো করে এখন পড়তে চাই, আমি আসলে এইবারের পরীক্ষায় পাস করতে চাই। এই যে যারা শুধুমাত্র পাস করতে চাও তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত সাজেশন হচ্ছে তুমি 2, 3, 9 পড়ো, 4 নাম্বার না পড়লেও হবে, 2, 3, 9 পড়ো, আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ো। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাইলেই হবে। তাহলে দেখবা তোমার পাশের চাইতেও অনেক ভালো একটা নাম্বার চলে আসবে। তুমি তো শুধু পাস করতে চাইছো, তাই না ভাইয়া? আমি তোমাকে পাশের চাইতেও ভালো ফলাফল এনে দিব তুমি যদি 2, 3, 9 আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাইলেই হবে। আর যদি তোমার ইচ্ছা থাকে না আমি 33ই পাইতে চাই, তাহলে 2 আর 3 নাম্বার অধ্যায় করবা, ইনশাল্লাহ তোমার এই জায়গা থেকেই 33 চলে আসবে, কারণ তোমার তো আবার MCQ আছে 30 নাম্বারে, তাই না? তো দুইটা মিলিয়ে 33 পাইতে চাইলে তুমি 2 আর 3 নাম্বার অধ্যায় করো, হিসাব বিজ্ঞানে তোমার পাস চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা আসি যে আমাদের আসলে কোন সিকোয়েন্সে আসলে পড়াটা উচিত হচ্ছে, আমরা আগে 2 নম্বর অধ্যায় পড়বো, তারপরে 3, তারপরে 4, 4-এর পরে আমরা 9 পড়বো, 6 পড়বো, 7 পড়বো, এরপরে হচ্ছে 10 নম্বর অধ্যায় পড়বো। এবং পরীক্ষার হলে প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে অবশ্যই আমরা আর্থিক বিবরণী দিয়ে শুরু করব না। আর্থিক বিবরণী দিয়ে আমরা কখনোই আমাদের পরীক্ষা শুরু করব না। আগে আমরা খ বিভাগ থেকে যেই প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলো আমরা আগে উত্তর করব, ওই প্রশ্নগুলো উত্তর করার পরে এরপরে গিয়ে আমরা আর্থিক বিবরণীর যে 20 নাম্বার ওইটা উত্তর করার চেষ্টা করব। এবং যেহেতু আর্থিক বিবরণীতে 20 নাম্বার রয়েছে, ও কিন্তু এমনিতেই কিন্তু ওর যোগ্যতা বলে ও প্রায় 42 মিনিট সময় এমনিতেই কিন্তু ও পায়, কারণ একটা সৃজনশীলের জন্য তুমি আসলে 21.something সেকেন্ড সময় পাইতা, যেহেতু ওর একাই 20 নাম্বার, তো আর্থিক বিবরণীর জন্য এমনিতে ও কিন্তু 42 মিনিট ও নিজেই ডিজার্ভ করে। তো তুমিও জানো আমিও জানি 42 মিনিট এটা হবে না। তো তোমাকে আর্থিক বিবরণী যে 20 নাম্বার, এটার জন্য তোমার হাতে মিনিমাম 1 ঘন্টা সময় রাখতেই হবে। এখন তুমি যে বলতে পারো যে ভাই 1 ঘন্টা সময় কই পাবা বাবা জানি না, কিন্তু এইটুকু সময় তোমার আর্থিক বিবরণীর জন্য রিজার্ভ করে রাখতেই হবে। ওই পরিকল্পনা মোতাবেক তুমি পড়ো, ওই পরিকল্পনা মাফিক বাসায় প্র্যাকটিস করো, ওই টাইম টেবিলের মধ্যে তুমি প্র্যাকটিস করে শেষ করার চেষ্টা করো, নয়তোবা পরীক্ষার হলে কিন্তু সহজ প্রশ্ন আসলেও তুমি শেষ করতে কিন্তু পারবা না। এরপরে দেখো, বহু নির্বাচনী কথা তো বললাম, 30টা থাকবে, 30টাই আমাদের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটার নাম্বার হচ্ছে 1 করে। তাইলে এটা ছিল কি আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনটা। ভাইয়া টেকনিক ইজি এডুকেশন থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের ফলাফলটা কিভাবে ভালো করা যায় তার ক্ষুদ্রতম একটা প্রয়াস হচ্ছে আমাদের এই অধ্যায় ভিত্তিক একটা সাজেশন। এছাড়াও আমাদের টেকনিক ইজি এডুকেশন থেকে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা বই বের করেছি, সাজেশন বই বের করেছি, MCQ বই বের করেছি। অর্থাৎ তুমি যেই জিনিসটা নিয়ে কমফোর্ট ফিল করো, তুমি যেই জিনিসটায় দুর্বলতা অনুভব করো, সেটাকে সবল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা তোমার উপর নির্ভর করে, তুমি অবশ্যই পরিশ্রম করো, অবশ্যই পড়াশোনা করো, কিন্তু সেটা অবশ্যই পরিকল্পনা মাফিক করো। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই অধ্যায় ভিত্তিক সাজেশনের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, উজ্জ্বল ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।